আচ্ছা দেখেন, লেকচার থ্রিতে আগের দিনই বলছিলাম যে আমরা যে পার্টস অফ স্পিচ পড়তেছিলাম, সে পার্টস অফ স্পিচের ওখানে যে টপিকস গুলো আছে বা প্রকার গুলো আছে সেখান থেকে আমি বলছিলাম যে আপনাদের ভার্ব সম্পর্কে আলাদা একটা ক্লাস নিব। তো আজকে হচ্ছে সেই ভার্ব সম্পর্কে ক্লাস। এই ভার্বকে বলতে পারেন যে আগে কিন্তু দুই ক্লাসে আপনাদেরকে দুইটা বা তিনটা এমসিকিউ কিন্তু আপনাদেরকে একদম কমন দিচ্ছি, কমন যে এখান থেকে আসবেই আসবে, এমনটা আপনি শিওর থাকেন যে আপনার এখান থেকে এমসিকিউ আসবে। দুইটা তিনটা দিছি, দুইটা লেকচারের ভিতরে তিনটা এমসিকিউ আপনাকে শিওর দিছি। তো এই লেকচার থ্রি থেকে আপনাকে আমি কমপক্ষে 3 থেকে 4টা এমসিকিউ শিওর দিব। 3 থেকে 4টা, যে আপনার পরীক্ষায় 25টা এমসিকিউ আসবে, সেখান থেকে আপনি এখানে থেকে 3টা এমসিকিউ একদম শিওর পাবেন। তো ক্লাসটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন। তো দেখেন, লেকচার থ্রিতে সাজানো হয়েছে যে স্ক্রিনকে দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো লেকচার থ্রিতে দেখেন বলতেছে যে ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এই আগে একটু আপনাদের বলে রাখি যে এই তিনটা টপিকস আসলে মূলত তিনটা না। তো মূলত এখানে মূলত টপিকস হচ্ছে ভার্ব। তো মূলত টপিকস হচ্ছে ভার্ব, সেখান থেকে রাইট ফর্ম অফ ভার্বের উৎপত্তি এবং সেখান থেকে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উৎপত্তি। তো আমাকে প্রথমে একটু ভার্ব সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তো ভার্ব সম্পর্কে জানতে গেলে আমরা সবাই বলি যে ভার্ব কাকে বলে? আচ্ছা, কোনো কাজ করাকে ভার্ব বলে, এমনটাই আমরা সবাই বলি। তো আমি এখন একটু বলবো যে না, আমরা বলি যে 24 ঘন্টায় আমি যা করি সেইটাই একটা ভার্ব। যদি আমরা ভার্বটা বলতে যাই যে 24 ঘন্টায় আমরা যা করি তাই একটা ভার্ব। তো এখন অনেকে প্রশ্ন করে যে স্যার, ঘুমাইলে সেটাও ভার্ব, খাওয়া দাওয়া করলে সেটাও ভার্ব, কোনো কিছু দেখলে সেটাও ভার্ব, তো এইগুলো কিভাবে ভার্ব হয়? তো এই জন্য বলছি যে এক কথায় সংজ্ঞাটা আপনাদেরকে বলছি যে আমরা 24 ঘন্টায় যা করি তাই হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, 24 ঘন্টা আমরা যা করব তাই একটা ভার্ব। এই জন্য এই ভার্ব থেকে রাইট ফর্ম ভার্বের এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উৎপত্তি হয়েছে। তবে আপনাকে এই ভার্ব থেকে বেশি একটা প্রশ্ন করবে না, ভার্ব থেকে বেশি একটা প্রশ্ন করবে না। দেখেন স্ক্রিনে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি ভার্বের কিছু উদাহরণ নিয়ে আসছি এখানে। যে ভার্বের উদাহরণ নিয়ে আসছি, যে এই যে দেখেন বলতেছে যে গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়ার্ক, রান বা সি, প্লে, রাইট, গিভ ইত্যাদি, এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এই যে এই পাশে দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে বলছে যে ভার্বকে ইংরেজি সেন্টেন্সের হৃদয় বলা হয়। এজন্য বলছি যে আজকের টপিকসটা হচ্ছে আপনাদের একটা ইংরেজির ভিতরে হচ্ছে মাস্টারপিস টপিকস। আপনারা অবশ্যই ইন্টারে যখন ক্লাস করছেন তখন আপনাদের স্যাররাও আপনাদেরকে বলছে যে যে রাশভাব ভার্ব পড়ে বাকি টপিকস গুলা আমি তাকে গ্যারান্টি দিব, এমন একটা কিছু আর কি। তো কথা হচ্ছে যে ইংরেজি ভার্বকে বলা হয় ইংরেজির হৃদয় বলা হয়। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। বলছে দেখেন এর নিচে যে কিছু এটি, তারপর টিই, আইএফ, ওয়াই, আর, আইজেটি, ইএন, তো এইগুলোর সাথে আপনারা খুব পরিচিত কেন? এগুলো আমরা বলছিলাম যখন নাউনের ক্লাসটা দিচ্ছিলাম, তখন আপনাদেরকে বলছিলাম যে ভার্বে এই শব্দগুলোর সাথে এইগুলো যুক্ত করলে আপনার ভার্ব হয়, এই শব্দগুলোর সাথে এইগুলো যুক্ত করলে নাউন হয়, এগুলো যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। তো সেই ক্ষেত্রে বলছে এই যে সাফিক্স প্রিফিক্স এইগুলো কিছু যুক্ত করলে ভার্ব হয়। তো এগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট না, শুধু দেখে রাখলেই হবে। তো দেখেন বলতেছে যে কাইন্ড অফ ভার্ব, বলছে ভার্বের প্রকার। তো বলছে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনিট আর নন ফাইনিট। একটু খেয়াল করবেন এখানে যে যতগুলো লেখা আছে, যে কারো দরকার হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর আমি একটু আপনাদেরকে আহ একটু বিস্তারিত বলবো। যে দেখেন ভার্ব হচ্ছে, কারোর কাছে খাতা কলম থাকলে একটু লিখে রাখবেন। যে দেখেন এখানে বিশাল আলোচনা, এত আলোচনা তো আপনি বলবো, শুধু এত লিখে রাখা তো সম্ভব না। এজন্য আপনাদেরকে সংক্ষেপে বলতেছি, আপনারা লিখে রাখবেন। যে দেখেন ভার্ব হলো প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্ব আর নন ফাইনিট ভার্ব, এখান থেকে ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব। ফাইনিট ভার্ব আবার দুই প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। তো এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভটা কাজে লাগবে কিভাবে? আমাদের মূলত এখান থেকে কাজে লাগবে, আমাদের ফাইনিট ভার্বও আসবে না কখনো, প্রিন্সিপাল ভার্বও আসবে না কখনো, ফাইনিট ট্রানজিটিভ আসবে আর ইনট্রানজিটিভটা আসবে মূলত
ফাইনাইট এবং প্রিন্সিপালের কোনো ভ্যালু নাই। তো কথা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বটা কি। আচ্ছা, আপনাদেরকে যদি একটু প্রশ্ন করি যে অবজেক্ট ছাড়া কি কোনো বাক্য হয়, একটু বলবেন, জানা থাকলে বলবেন। জি স্যার, অবজেক্ট ছাড়া তো বাক্য হয়। তা কিভাবে হয় একটা বাক্য বলেন তো একটু। যেমন স্যার আই প্লে, আই সি, তারপরে আই সিং। আচ্ছা আচ্ছা, হুম। আচ্ছা, বাক্য হয়, কিন্তু এখন আপনাকে একটু প্রশ্ন করি যে আপনার বাক্যটা হয়েছে কিন্তু আপনার বক্তার মনে তো প্রশ্ন রয়ে গেছে। আপনি যখন বলেন আইপিএলে, তখন আমি প্রশ্ন করি আপনি কি খেলতেছেন। মানে আপনি এমন একটা বাক্য বলবেন যেখানে আপনি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনার শ্রোতারা কোনো প্রশ্ন করতে পারবে না, এমন কোনো বাক্য কি বলতে পারবেন? হ্যাঁ, অবজেক্ট ছাড়া এবং কি সেখানে কোনো প্রশ্ন থাকবে না, শ্রোতার মনে কোনো প্রশ্ন থাকবে না। আমি ভাত খাই। আছে এমন কোনো বাক্য আছে আপনাদের ভিতরে? স্যার আমি ভাত খাই, এটা কি হয় না? তাহলে তো আই ইট রাইস হয়, আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইস অবজেক্ট হয়ে যায়। আচ্ছা, স্যার আমি ঠিক ঘুমাই। আছে। স্যার আমি ঘুমাই। আই অ্যাম স্লিপিং, আই অ্যাম স্লিপিং, তো আই বলতেছেন, আবার অ্যাম হেল্পিং ভার্ব আসছে, অক্সিলারি ভার্ব আসছে, আবার মূল ভার্ব আসছে, তো কিভাবে আবার টেন্স হয়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম, ট্রাই করছেন এর জন্য। আমি একটু বলি, হ্যাঁ, যে এই ফাইনাইট ভার্ব থেকে আসছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো কথা হচ্ছে স্ক্রিনে একটু খেয়াল করবেন যে বলতেছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ জিনিসটা কি। আমি যদি একটু বলি যে ট্রানজিটিভ হচ্ছে উইথ অবজেক্ট আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে আপনার উইথ আউট অবজেক্ট, ঠিক আছে, উইথ আউট অবজেক্ট। তো উইথ আউট অবজেক্ট হচ্ছে কি, যে ট্রানজিটিভ হচ্ছে উইথ অবজেক্ট, মানে হচ্ছে যে বাক্যের অবজেক্ট থাকবে। তো আপনারা এতক্ষণ যে বাক্যগুলো বললেন এগুলো অবজেক্ট আছে, যার কারণে এটা ট্রানজিটিভ ভার্ব। যদি একটু ইনট্রানজিটিভ ভার্ব বলি, সেটা যদি বলি যে রিভার ফ্লোস, যে নদী বহে। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আছে, নদী বহে, না স্যার, না স্যার, এটা তো অবজেক্ট ছাড়াই। এটা তো অবজেক্ট ছাড়াই, রিভার্স ফ্লো। তারপর যদি বলি যে দা বেবি, যদি বলা হয় যে বেবি ক্রাই, বেবি ক্রাই, বা বলতে পারেন চিলড্রেন লাভ, তো এইগুলো কোনো অবজেক্টস আছে? না স্যার। এগুলোই অবজেক্ট নাই। তো আমরা যখন অবজেক্ট ছাড়া বাক্য গঠন করবো, একটা সাবজেক্ট আর শুধুমাত্র একটা ভার্ব, এবং মনে রাখবেন এই ইনট্রানজিটিভ ভার্বে কখনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আপনার আসবে না, কখনোই আসবে না। সবসময় আসবে হচ্ছে মূল ভার্ব, একটা সাবজেক্ট থাকবে আর একটা মূল ভার্ব থাকবে, ঠিক আছে। তো এরকম একটা সাবজেক্ট আর একটা যখন মূল ভার্ব থাকবে তখন সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখান থেকে আপনাকে একটা প্রশ্ন করবে যে এরকম একটা ভার্ব দিবে, দিয়ে নিচে হচ্ছে যে এখানে ওই যে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের উদাহরণ দা দা গার্লস সিংস। এখন প্রশ্ন করতে পারেন স্যার এটা তো আপনার ইন্ট্রানজিটিভ ভার্ব হয় নাই, না হয় নাই। তো আপনাদের এখানে যেহেতু আপনার অনুযায়ী প্রশ্ন হবে, দেখেন বলছে দা গার্ল সিংস, তো বালিকাটি গান করে, তো সিংস এর নিচে কিন্তু দাগ দেওয়া আছে, দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে। তো বলছে দেখেন দা গার্লস সাবজেক্ট আর সিংস হচ্ছে আপনার ভার্ব, তো এই বাক্যে অবজেক্ট নাই, তো এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তো এখন এই ইন্ট্রানজিটিভ ভার্ব আপনাকে এরকম নিচে দাগ দিয়ে বলবে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি, কোন ভার্ব, ইন্ট্রানজিটিভ না ট্রানজিটিভ না প্রিন্সিপাল না ফাইনিট না নন ফাইনিট, এরকম করে আপনাকে প্রশ্ন করবে। তখন আপনি দেখবেন যে ভার্বের অবজেক্ট নাই এবং কি আপনি ভার্বকে প্রশ্ন করলে কোনো উত্তরও পাইতেছেন না, তখন মনে করবেন সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো আসেন এবার আমরা একটু অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি, যে অক্সিলারি ভার্ব যাকে বলা হয় কি, আরেকটা নাম আছে অক্সিলারি ভার্বের, সেটা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে, অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কয় প্রকার কেউ বলতে পারবেন? তিন চার প্রকার মনে হয়। হুম, যে কয়জন আসছেন এক দুই তিন থেকে এক এক দুই তিন চার পাঁচ বললেও তো একটা না একটা হবে, বলতে থাকেন। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব মনে হয়।
স্যার বি ভার্ব, তারপরে ডো ভার্ব, হ্যাঁ, তারপর হ্যাভ ভার্ব। থ্যাংক ইউ। আর কেউ আছেন? জি স্যার, 3 প্রকার অক্সিলারি ভার্ব। আচ্ছা আচ্ছা, 3 প্রকার। তো আপনারা বলছেন 3 প্রকার, দেখি আমি একটু বলি হয় কিনা। হ্যাঁ, তো দেখি, আমরা জানি যে অক্সিলারি ভার্ব আসলে দেখেন এগুলোর কোনো প্রকার নাই। যদি আপনি প্রকারে যদি চিন্তা ভাবনা করেন তো সেক্ষেত্রে অক্সিলারি অনেক প্রকার হয়। তো কথা হচ্ছে অক্সিলারির শেষ নাই, হেল্পিং ভার্বের শেষ নাই। তো আমরা এখানে অক্সিলারি ভার্বকে প্রধানত 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রধানত অক্সিলারি ভার্ব প্রধানত, প্রধানত শব্দটা কিন্তু বলতে হবে, প্রধানত না বললে হবে না কিন্তু। অক্সিলারি বা হেল্পিং ভার্ব হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে আপনার প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। তো আপনারা যারা যারা বলছেন 3 প্রকার, তাদেরটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আমরা কেউ মডাল অক্সিলারিটা বলি নাই। তো প্রাইমারি অক্সিলারি আমার 3 প্রকার, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর মডাল অক্সিলারি হচ্ছে আমার 2 প্রকার, সেটা হচ্ছে মডাল আর সেমি মডাল। তো আপনাকে বি ভার্ব হচ্ছে কয়টা, কেউ বলতে পারবেন বি ভার্ব কয়টা? স্যার এম ইজ আর ওয়াজ ওয়ার। পাঁচটা। 8টা না তো, বি ভার্ব পাঁচটা 5টা। স্যার, পাঁচটা। এম ইজ আর ওয়াজ ওয়ার। আর ওয়াজ আর এখানে সিঙ্গুলার কয়টা, প্লুরাল কয়টা, কেউ বলতে পারবেন? এই 5টার ভিতরে সিঙ্গুলার কয়টা, প্লুরাল কয়টা? জি স্যার, আর বলেন। সিঙ্গুলার হচ্ছে এম দুইটা ইজ, সিঙ্গুলার। আর ওয়াজ ওয়ার হচ্ছে প্লুরাল। না আর না না। না স্যার, স্যার ওয়ার আর ওয়াজ আর হচ্ছে ওয়ার আর সিঙ্গুলার। আর হচ্ছে প্লুরাল। এম ইজ ওয়াজ হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে আরেকটু সহজ করে দিই, যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এর ভিতর শুধু এম বাদে, এম এর জন্য আই নির্দিষ্ট করা, আই এর জন্য এম নির্দিষ্ট করা। তো এই এম আর আই বাদে হচ্ছে আপনার এই বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব যার শেষে এস আছে সে সিঙ্গুলার, আর যার শেষে এস নেই সে প্লুরাল। ঠিক আছে, সোজা অর্থে যে যার শেষে এস আছে সে সিঙ্গুলার, যার শেষে এস নাই সে প্লুরাল। তো এটা কেন জিজ্ঞেস করলাম, যে এই এই অক্সিলারি ভার্ব থেকে আমাকে প্রশ্ন করবে। আমি বলছি যে আজকের টপিকস থেকে আপনাকে 3টা প্রশ্ন পাবেন। 25টা এমসিকিউতে আগে দিছি 3টা শিওর, এখান থেকে অবশ্যই মাস্ট বি 3টা প্রশ্ন পাবেন। তো বলছে এই অক্সিলারি ভার্বের ভিতর হচ্ছে যার শেষে এস আছে, এম বাদে, শুধু এম বাদে, এম এর সাথে আই নির্দিষ্ট করা, আই এর সাথে এম নির্দিষ্ট করা, এম বাদে আপনার যার শেষে এস আছে সে হচ্ছে আপনার সিঙ্গুলার, আর যার শেষে এস নাই সে এক কথায় প্লুরাল। শেষ। তো কথা হচ্ছে এই বি ভার্বের এতটুকু জানি। এরপর হচ্ছে মডাল এবং সেমি মডাল। তো মডাল এবং সেমি মডালকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, যে মডাল ভার্ব আর সেমি মডাল ভার্ব। তো মডাল ভার্ব আমরা দেখেন প্রচলিত একটা ছোটবেলা থেকে শিখে আসছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এভাবে শিখে আসছি। তো মূলত কথাটা হচ্ছে এভাবে একটু ভাগ হবে, যে মডাল ভার্ব হচ্ছে ক্যান, শ্যাল, মে, উইল, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর সেমি মডালকে বলা হয় মডালের এক ধাপ পাস্ট, অর্থাৎ শ্যালের পাস্ট শুড, ক্যানের পাস্ট হচ্ছে কুড, মের পাস্ট মাইট, আর হচ্ছে উইলের পাস্ট উড। তো এইগুলো হচ্ছে আমার কি সেমি মডাল ভার্ব। তো এখন এই মডাল আর সেমি মডালের কাজটা একটু আমরা একটু জেনে নিই, যে মডাল এবং সেমি মডাল ভার্বের পরে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে কিন্তু, এই লাইনটা লিখে রাখবেন নাহলে মনে রাখবেন, যে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্বের পরে সব সময় মূল ভার্বের বেস ফর্ম বসে। আমি আবারও বলছি যে মডাল এবং সেমি মডালের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্মটা বসে। আপনারা যদি দেখেন এই যে ক্যানের নিয়মটা দিচ্ছি, দেখেন আই ক্যান ডু, এখানে দেখেন ক্যান আসা সত্ত্বেও এই জন্য ডু হচ্ছে, এখানে ক্যান আসছে এই জন্য ডু হয়েছে। তো দেখেন এই আবারও দেখেন এই যে আই ক্যান, এই ক্যানের পরে হ্যাভ হয়েছে। তো মোট কথা হচ্ছে এই মডাল এবং সেমি মডাল যাই আসুক না কেন এরপরে সবসময় ভার্বটা বেস ফর্ম হবে। তো এই পাশে দেখেন একটু রুল 5 আকারে যেটা লেখা আছে একদম ওই কর্নারে, তো আমি এখানে সাজাইছি, দেখেন হচ্ছে নিচের ভার্বগুলির পরে ভার্বের সিম্পল ফর্ম হবে। সিম্পল ফর্ম কি আমরা ভিয়ন বলি বা প্রেজেন্ট ফর্ম বলি, বা আমরা ওই ভিয়ন, প্রেজেন্ট ফর্ম, মূল ফর্ম, মূল ভার্ব যে নামই যে চিনেন না কেন ওই একই জিনিস, যে বলছে মডাল এবং সেমি মডালের পরে সবসময় ভার্বের ভিয়ন বসে। তবে একটু এখানে মনে করেন যেটাকে বলা হয় গুগলি সিস্টেম বলে আর কি, সেরকম আছে, যে এই মডাল এবং সেমি মডালের পরে যদি ছোট্ট করে একটা বি যুক্ত করা থাকে, বিই, বি, তখন কিন্তু আবার ভার্বটা ভিয়ন হয় না, তখন কিন্তু ভার্বটা ভি3 হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, যে শুধু ছোট্ট করে স্যাররা কিন্তু একটু গুগলি সিস্টেম করে, চালাকি করে, স্টুডেন্টদেরকে একটু বাজাই দেখায়, যে তোমরা তো পড়ছো যে ভিয়ন থাক, মানে মডাল ভার্ব থাকলে ভিয়ন হয়, তো স্যারা ছোট্ট করে কি করে একটা বি দিয়ে দেয়, তখন কিন্তু আমরা ইসে পড়ে যাই, টেনশনে পড়ে যাই যে কি হবে না কি হবে। তো সেই ক্ষেত্রে একটু ক্লিয়ার করলাম, যে যদি শুধু শুধু মডাল বা সেমি মডাল ভার্ব থাকে তাহলে ভিয়ন হবে
আর যদি মডেল সেই মডেলের পরে একটা শুধু বি থাকে তাহলে সেটা V3 হবে। এতটুকু কি ক্লিয়ার আমাদের? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন যেটা এতক্ষণ বলতেছিলাম যে এই যে বি দিয়া দিছে এরপরে ভি হবে, V3 হবে। এই যে বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, অর্থাৎ যেটাকে আমরা V3 নামে চিনি। তো দেখেন ওই এর আগে কিছুদিন আগে আমাকে কে যেন একটু মেসেজ করছিলেন যে স্যার আমাদের একটু MCQ গুলো সলভ করালে ভালো হয়। আছেন নাকি, সে আজকে ক্লাসে আছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলি একটু। হ্যাঁ, আমরা MCQ গুলো প্র্যাকটিস করাবো। তো আপনারা যদি বলেন যে স্যার প্রতিটা লেকচার শেষ হওয়ার সাথে সাথে করান, তো আমরা সেটা সাথে সাথেও করাতে পারি। কিন্তু আমরা মানে স্যারের সাথে আলোচনা করছি, অ্যাডমিন স্যারের সাথে, রাহান স্যারের কাছে, যে স্যার বলছিল কি যে আগে 10টা লেকচার নেওয়ার পরে ওরাতে তো আর একবারে বুঝতে পারবে না। তো যখন তুমি রিভিশন ক্লাস নিবা, রিভিশন ক্লাস আর লেকচার তোমার আলোচনা করা দরকার নাই। লেকচারটা শুধু তখন বলবা যে ওদের কাছে তো লেকচার থাকবে, রেকর্ড ক্লাস থাকবে। তো সেখান থেকে ওরা লেকচারটা দেখে আসলো, তখন MCQ গুলো সলভ করাবে। তারপরেও স্যার বলছে যে ওরা যদি আগ্রহী হয় তুমি করাই দিও। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা প্রায়োরিটি হবে। আপনারা যদি বলেন যে স্যার প্রতিটা লেকচার শেষে শেষে আমাদের কয়েকটা MCQ করাই দেন, তাহলে সেটা করবো। এখন আপনারা কি বলেন? জি স্যার, তাই করেন। লেকচার শেষ হলে MCQ করাই দেবো, তাই? জি স্যার, তাইলে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আপনার এই যে প্রচুর MCQ আছে, বিগত সালের MCQ গুলো আনছি, প্লাস হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে MCQ গুলো আছে এগুলোও আনছি। আপনাদের পরীক্ষায় যে মনে করেন প্রশ্নগুলো হবে এখান থেকেই আসবে ইনশাল্লাহ, এখান থেকে, এর বাইরে আসবে না। বিগত সালে যেগুলো দেখছি এর বাইরে প্রশ্ন আপনাদের হয় না। এই যতটা আমরা অনেক অ্যানালাইসিস করে আনছি, মনে করেন আপনাদের এই অ্যাডমিশন জার্নিতে আমরা অনেক বছর ধরে কাজ করতেছি, আস্তে 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 করে কাজ করি। দেখেন এবছরও কোর্সটা আমরা ফ্রি করছি, এই যে পরিশ্রম করতেছি, রাত্রে দিন শেষে দেখেন আপনাদের উপস্থিতিটা ভালো থাকলে আমাদের একটু ভালো লাগে আর কি। এই জন্য একটু আপনাদেরকে দেখে মোস্তাকিম স্যার একটু আপনাদের একটু জোর করে, ফোর্স করে। তো এই জন্য কেউ মন খারাপ করবেন না, হ্যাঁ, আপনাদের ভালোর জন্যই স্যাররা একটু বলে। তো কথা হচ্ছে আহ ব্যক্তিগত জীবনে অনেক আমরা বলতে গেলে যদি বলি যে আমরা তিনজনই অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। আমি তো দেখেন ইংরেজি ক্লাসটা নেওয়ার মানে সময়ই পাই না। শুক্রবার নিচ্ছি সব দিন মিলা যে না এই দিন ছুটির দিন আছে এই দিন একটু করামো, তাও যে কোনো একটা ঝামেলা একটার পর একটা আইসেই থাকে। তো তার মাঝখান থেকেও আপনাদেরকে সময় দিতেছি, একদম দেখেন নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, আপনাদের সাথে একদম মিশতেছি, পরীক্ষা নিতেছি, আপনাদের ক্লাসগুলো নিতেছি, একদম নিঃস্বার্থে নিতেছি। দিন শেষে কি চাই? আপনাদের কাছ থেকে একটু দোয়া চাই, এই আর কিছু না। তো কথা হচ্ছে এখানে যদি আপনারা একটু রেসপন্স করেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়, যে সারাদিন কাজকাম করে এসে আপনাদের এখন পড়াচ্ছি, এটাও ভালো লাগে একটা। তো দেখেন আসলে MCQ গুলো প্র্যাকটিস করবো, একটু পুরো টপিকসটা আমরা একটু পড়ি, তারপরে আমরা MCQ গুলো প্র্যাকটিস করব। তো দেখেন চলে আসছে রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? এই রাইট ফর্ম অফ ভার্বের মানে বলছে যে ভার্বটাকে আপনাকে সঠিক করতে বলছে। এখন এটা যেরকম ইন্টারে আপনার দেওয়া ছিল যে 3 নম্বর বা 4 নম্বরে আসতো রাইট ফর্ম অফ ভার্ব, তখন আমরা বুঝতে পারতাম যে ভার্বকে সঠিক করতে হবে। এখন কিন্তু আপনার MCQ এর ভিতরে কিন্তু আপনাকে বলা বলা থাকবে না যে এটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে, আপনি রাইট ফর্ম অফ ভার্ব সঠিক করেন, এমনটা কিন্তু বলা থাকবে না। তো সো আমাকে বুঝতে হবে যে ভার্ব দেখে 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 বুঝতে হবে যে আমার এটা ভার্ব দিয়ে দিছে না কোথা থেকে দিছে। এমন না রাইট ফর্ম অফ ভার্ব থেকে 3-4টা প্রশ্ন করলো এবং সেই 3-4টে প্রশ্ন এবং সমান সমান মানে 21, 22, 23 এভাবে করলো না, এরকমও করবে না। 1 নম্বরে করতে পারে, আবার 6 নম্বরে করতে পারে, 9 নম্বরে করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে একটু কনসিয়াস হতে হবে, হ্যাঁ। তো এই রাইট ফর্ম অফ ভার্বটা পড়ার আগে আমরা একটু পড়ে আসবো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু পড়ে আসবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু পড়ে আসবো। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে রাইট ফর্ম ভার্বের একটা অঙ্গ অঙ্গ বলা হয়। আচ্ছা, আপনাদেরকে আগে একদিন পার্সন শিখাইছিলাম, পার্সন কি মনে আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, বলছিলাম যে এই পার্সনটাই হচ্ছে আপনার ইংরেজির জগতে যত সাবজেক্ট আছে, সাবজেক্টের উৎপত্তি এই পার্সন থেকে। আর একটু আগে আপনাদেরকে শিখাইছি যে অক্সিলারি ভার্ব 2 প্রকার, সেটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। আচ্ছা, এই দুইটার ভিতর তো কারো কোনো সংশয় নাই, আছে কি না? নাই না স্যার। স্যার। আচ্ছা, তো না থাকলে আমরা এখান থেকে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে বলতেছে যে, এক কথায় বলি, এখানে অনেক কিছু লিখছি, ওটা আপনাদের দেখা দরকার না, আমি যেটা বলি সেটা একটু খেয়াল করেন। যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে যে আমরা সাবজেক্ট এবং ভার্বের ভিতরে একটা চুক্তি সম্পন্ন করবে। সেই চুক্তিটা কি?
যে সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল, এই এতটুকু চুক্তি করবে, এর বাইরে কোনো চুক্তি করবে না। এবং এখান থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন, 100-তে 100 কমন পাবেন, 100-তে 100, 100 বলে দিলাম। এখান থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে যে আপনার সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। এই জন্য দেখেন আমাদের পার্সনে ওখানে 3 প্রকার ছিল, ফার্স্ট পারসন সিঙ্গুলার ছিল, সেকেন্ড পারসন সিঙ্গুলার ছিল, থার্ড পারসন সিঙ্গুলার ছিল, আবার ফার্স্ট পারসন প্লুরাল ছিল, সেকেন্ড পারসন প্লুরাল ছিল, থার্ড পারসন প্লুরাল ছিল। তো এইখানে আপনাকে এই জন্য জিজ্ঞাসা করছিলাম যে বিভার ভিতর কোনটা সিঙ্গুলার, হ্যাভার ভিতর কোনটা সিঙ্গুলার, ডুভার ভিতর কোনটা সিঙ্গুলার। তো বলছিলাম এম বাদে আচ্ছা আপনার যেগুলো শেষে এস আছে সেইগুলো সিঙ্গুলার। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার হ্যাভ তো উভয় ক্ষেত্রে ইউজ করা হয়, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ইউজ করা হয়, আই এর সাথেও হ্যাভ যায়, দে এর সাথেও হ্যাভ যায়। আবার ডু তো স্যার উভয় ক্ষেত্রে ইউজ করা হয়, ডু আই এর ক্ষেত্রেও ডু হয়, দে এর ক্ষেত্রেও ডু হয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আপনি তো বললেন যে যার সাথে এস আছে তার সেটা সিঙ্গুলার, তাহলে এখানে তো আপনি উল্টোটা করতেছেন, এমনটাই তো প্রশ্ন নাকি? জি স্যার। তো করলেন না তো, কেউ প্রশ্ন তো করলেন না, স্যার ফাঁকি দিয়ে গেলে আপনারা তো ধরতে পারবেন না। তো স্যার একটু স্যারকে একটু ধরবেন না আপনারা, স্যার ফাঁকি দিতে না না পারে। মনে মনে ভাবছিলাম কিন্তু ধরা হয় নাই। তো তখন থেকে স্কিপ করে গেছি, কারণ এটা তো সলিউশন আমি সামনে দিব। এজন্য আমি একটু ওখান থেকে স্কিপ করে আসছি। তো এখন বলি যে হ্যাঁ সিঙ্গুলার যেগুলো শেষে এস আছে সেগুলো সিঙ্গুলার, তবে হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এগুলোর এই যে হ্যাজ এবং ডাজ, হ্যাজ এবং ডাজ, এই ক্ষেত্রে এই হ্যাজ এবং ডাজটা শুধু ইউজ করা হবে এজন্য যে যখন শুধুমাত্র বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে, যখন কোনো বাক্যের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকবে তখন হ্যাজ অথবা ডাজ ইউজ করবেন, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার কি হি সি ইট বা কোনো নাম, যে কোনো নাম, মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে, সেটা কোনো পাহাড় পর্বত নদী নালা রেস্টুরেন্ট মার্কেট এগুলো যে কোনো অ্যানিয়ন নাম হতে পারে। তো সেটা হলে তো আমরা হ্যাঁ যদি আমাদের হ্যাভ আসে নিচে দেখি যে হ্যাজ আছে তাহলে হ্যাজ ইউজ করব, আর নিচে যদি দেখি ডাজ আছে তাহলে ডাজ ইউজ করব। হ্যাঁ, আর যদি দেখি যে হ্যাজও নাই আর ডাজও নাই, মূল ভার্ব আছে, কোনো একটা মূল ভার্ব আছে, তো যদি কোনো একটা মূল ভার্ব থাইকেই থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে ওই মূল ভার্বের সাথে এস বা ইএস আছে কিনা, ঠিক আছে, কোনো এস বা ইএস আছে কিনা। যদি এস বা ইএস থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেখানে হচ্ছে সেটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নিব। হ্যাঁ, তাহলে এবার বুঝতে পারলাম। আর যদি এখন হ্যাভ আছে আর ডু আসে, তো হ্যাভ আর ডু সিঙ্গুলার বললাম, এখন ফার্স্ট পারসন সিঙ্গুলার আর সেকেন্ড পারসন সিঙ্গুলার, হ্যাভে ইউজ করা হবে, আবার প্লুরাল মনে করেন আপনার থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, ওখানে হ্যাভ ইউজ করা হবে। তো অনলি অন থার্ড পারসন সিঙ্গুলারটা শুধুমাত্র আপনার হ্যাজ এবং ডাজের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং হ্যাজ এবং ডাজ যদি না থাকে তো সেক্ষেত্রে যদি ইজওয়াজ থাকে তাহলে ইজওয়াজ হবে, যদি ইজওয়াজও না থাকে তাহলে মূল ভার্বের সাথে আপনার এস বাই এস যার থাকবে সেই ক্ষেত্রে ইউজ করা হবে, ঠিক আছে? তো আমাদের প্রথম নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল। তো এই ক্ষেত্রে আমাকে সিঙ্গুলার সাবজেক্ট দিলে আমাকে অবশ্যই সিঙ্গুলার ভার্ব চয়েস করতে হবে, আর প্লুরাল ভার্ব দিলে অবশ্যই প্লুরাল ভার্ব চয়েস করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে স্যার সিঙ্গুলার সাবজেক্টও চিনলাম সিঙ্গুলার ভার্বও চিনলাম, কি বলছেন যে ইজ ওয়াজ বি ভার্ব থেকে আসে ইজ ওয়াজ আসবে, হ্যাভ ভার্ব থেকে আসলে হ্যাজ আসবে, আর ডু ভার্ব থেকে ডাজ আসবে, আচ্ছা মূল ভার্ব থেকে আসলে এস বাই এস থাকবে। তো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব ক্লিয়ার, আমার সমস্যা নেই। কিন্তু স্যার আপনি বলতেছেন যে প্লুরাল ভার্ব হলে সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে, এখন এই প্লুরাল ভার্ব জিনিসটা কি? আচ্ছা এটা কেউ বলতে পারবেন যে প্লুরাল ভার্ব জিনিসটা কি? নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল। নাউনের সাথে এস বাই এস থাকলে। আচ্ছা আর কেউ কিছু বলবেন? আচ্ছা আর কে, আর তো কেউ বলবেন না তাই? আচ্ছা আমি একটু বলি, নাউনের সাথে এস বাই এস না এমনটা আমরা বলবো না, আমরা যেটাকে ভি2 নামে চিনি, অর্থাৎ আমরা আগের দিন প্রথম ক্লাসে নাউনের ক্লাসে দেখিয়েছিলাম যে একটা ভার্বের তিনটা অবস্থা, সেটাকে প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা যেটাকে পাস্ট পাস্ট ফর্ম নামে চিনি সেটাকে আমরা এখানে ভার্ব, যদি আমার সাবজেক্ট প্লুরাল থাকে তো আমি ভার্ব হিসেবে সেই প্লুরাল ভার্বটা ইউজ করব, ঠিক আছে? প্লুরাল ভার্ব চেনার জন্য আমরা সেটাই যাব আর কি। প্লুরাল ভার্ব মানে প্লুরাল সাবজেক্ট আসে, তো আমি ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা ভি2 নামে চিনি সেখানে যাব, ঠিক আছে? তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই যতটুকু বললাম, সাবজেক্ট সিঙ্গুলার তো ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল তো ভার্ব প্লুরাল, এখান থেকে আপনাকে মাস্ট বি একটা কোশ্চেন থাকবেই থাকবে, ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, এবার আসি রাইট ফর্ম ভার্বে অ্যান্ড এর ব্যবহার। খুব খেয়াল করবেন যে রাইট ফর্ম ভার্বে অ্যান্ড এর ব্যবহার। আমি একটু বলি যে দুইটা নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একই অর্থ দেয় তাহলে ভার্ব সিঙ্গুলার। দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং যদি একই অর্থ দেয় তাহলে ভার্ব সিঙ্গুলার। আর যদি মনে করেন দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ দেয় তাহলে হচ্ছে ভার্ব আচ্ছা আপনার প্লুরাল। তো যদি প্রশ্ন করি যে ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার, আচ্ছা ব্রেড অ্যান্ড বাটার, এখানে একটা হচ্ছে ব্রেড আর একটা হচ্ছে বাটার। আচ্ছা এই দুইটা মিলে কি একটা অর্থ দেয় না দুইটা অর্থ দেয়? একটা অর্থ দেয়। তা কিভাবে একটা অর্থ দেয়? আর ব্রেড আর বাটার মানে রুটি আর বাটার না স্যার, দুইটা তো। বাটার হ্যাঁ থেকে হ্যাঁ ব্রেড হয়। হ্যাঁ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। হ্যাঁ বলেন, আর কেউ কিছু জানলে বলেন, কারো লজিক থাকলে বলতে পারেন। একজনে বলছে হ্যাঁ এটাই হবে, এমন কোনো কথা নাই তো, বলেন। আচ্ছা আরেকটা বলি, যদি হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, হোপ অর্থ হচ্ছে আশা, অ্যাসপিরেশন অর্থ আকাঙ্ক্ষা। আচ্ছা হোপ অ্যান্ড অ্যাসপিরেশন দুইটা মিলে কি একটা অর্থ দেয় না ভিন্ন অর্থ দেয়? স্যার ভিন্ন একটাই তো অর্থ দেয়। একটা অর্থ দেয়। এরকম যদি আপনারা দেখেন অ্যান্ড দ্বারা একটা অর্থ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। আপনাকে যদি দেখেন উপরে প্রশ্ন করছে হোপ অ্যান্ড অ্যাসপিরেশন, ব্রেড অ্যান্ড বাটার, এরকম যদি আপনার অর্থ মানে দিয়া যদি বলে রেফারটিন বা রেফারিজ বা মেনশন ইজ, তো আপনি অবশ্যই নিচে দেখবেন সিঙ্গুলার ভার্ব খুঁজবেন, দেখবেন অবশ্যই ইজ ওয়াজ আছে অথবা হ্যাজ আছে অথবা ডাজ আছে, আপনি এগুলো নিয়ে উত্তরটা করবেন। আচ্ছা এখন যদি বলি হাসান অ্যান্ড মনির, আচ্ছা হাসান অ্যান্ড মনির অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এখন কি এক অর্থ দেয় না দুইটা অর্থ দেয়? দুজন আলাদা মানুষ কিন্তু কাজটা কি? কাজটা আমি বলিনি, আমি আগে কাজ বলতে চাচ্ছি না, আমি বলতেছি হাসান অ্যান্ড মনির, হাসান এবং মনির। আচ্ছা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে হাসান এবং মনির, এখন মিলে কি একটা অর্থ আসতেছে না দুইটা অর্থ আসতেছে? দুইটা অর্থ আসতেছে। আর দুইটা অর্থ আসতেছে, কারণ হচ্ছে আমরা যদি বলতাম হাসান মনির যদি বলতাম তাহলে একটা মানুষের দুইটা নাম থাকতেই পারে একসাথে, কিন্তু আমরা বলছি হাসান অ্যান্ড মনির। তো এই ক্ষেত্রে যদি বলি, এখন যদি বলি হাসান অ্যান্ড মনির ইজ বেস্ট ফ্রেন্ড, তাহলে কিন্তু হবে না। তো এখানে কি বলতে হবে? আর বেস্ট ফ্রেন্ড বলতে হবে, কারণ আমরা বলতেছি যে এন্ড দ্বারা দুইটা নাউন যদি যুক্ত হইয়া আপনার ভিন্ন ভিন্ন অর্থ দেয় তাহলে হচ্ছে ভার্ব প্লুরাল, আর যদি একই অর্থ দেয় তাহলে ভার্ব সিঙ্গুলার। তো যেহেতু হাসান অ্যান্ড মনির, তাহলে এখানে ইজ বলা যাবে না, বলতে হবে আর বেস্ট ফ্রেন্ড, এটা বলতে হবে, তাহলে তারা দুজনেই ভালো বন্ধু। বুঝতে পারছি? তো এখানে অ্যান্ড এর আরেকটি ব্যবহার আছে, যে সেটা হচ্ছে যে পদবিবাচক শব্দ, কি চিনেন আপনারা পদবিবাচক শব্দ? জি স্যার। একটা বলেন তো পদবিবাচক শব্দ কয়েকটা। মাস্টার, তারপর হচ্ছে রেলওয়ে, পোস্ট মাস্টার, তারপরে আচ্ছা থ্যাংক ইউ, আপনি চেষ্টা করছেন, আপনাকে অনেক থ্যাংক ইউ। তো আমি আর একটু বলি যে যদি বলা হয় যে হেডমাস্টার, সেক্রেটারি, তারপরে যদি বলেন প্রিন্সিপাল, এমপি, চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, তো হেডমাস্টার, প্রিন্সিপাল, যে এই যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় ডেজিগনেশন বা পদবিবাচক শব্দ। এখন এখান থেকে কিন্তু একটা আপনাদের টপিকস থাকে বা একটা প্রশ্ন থাকে প্রায়, তবে এটা হচ্ছে 90%, 90% না, 80% শিওর। এখান থেকে এটা প্রশ্নটা 100% বলবো না, 80% আসলে আসতেও পারে। তো টপিকসটা হচ্ছে কি, যদি দুইটা পদবাচক শব্দ আপনার এন্ড দ্বারা যুক্ত থাকে, এখানে একই অর্থ তো কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে যে আপনার দুইটা পদবাচক শব্দ এন্ড দ্বারা যুক্ত থাকার পরে যদি আপনাকে সেই প্রশ্নটা একটার আগে দা আছে এবং একটার আগে যদি দা না থাকে, যেমন একটু স্ক্রিনে খেয়াল করেন যে বলতেছে যে রুলস নাম্বার 2, যে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। এই হেডমাস্টার এবং সেক্রেটারি দুইটাই কিন্তু দেখেন ডেজিগনেশন অর্থাৎ পদবিবাচক শব্দ। এখন এই হেডমাস্টারের পূর্বে যদি মনে করেন দা আছে আর সেক্রেটারির পূর্বে দা নাই, তাহলে সেক্ষেত্রেও ভার্বটা আমার সিঙ্গুলার হবে। আবার মনে করেন এখন যদি হেডমাস্টারের পূর্বেও দা আছে আর সেক্রেটারির পূর্বেও দা আছে, তো সেক্ষেত্রে ভার্বটা আবার প্লুরাল হবে। অর্থাৎ দুইটা পদবাচক শব্দ, এর একটার পূর্বে দা থাকবে আর একটার পূর্বে যদি দা না থাকে তাহলে আপনার একই অর্থ দিবে এবং ভার্বটা সিঙ্গুলার হবে। আর পদবাচক শব্দ যদি উভয়টার পূর্বে হচ্ছে আপনার দা ব্যবহৃত হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার।
আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি আপনাদের প্রশ্নটা এখান থেকে, যখন এই অ্যান্ড এর যদি রাইট ফর্ম ভার্বে অ্যান্ড এর কোনো ব্যবহারটা আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার বি ভার্বটা বেশি ইউজ করা হবে। এই জন্য মনে রাখবেন ইজ ওয়াজ সিঙ্গুলার আর ওয়ার প্লুরাল, এই জিনিসটা বেশি মনে রাখবেন। হ্যাভ দিয়ে ডু দিয়ে খুব কম আসে, বেশিরভাগ আসলেই বি ভার্ব দিয়ে আসে, ইজ ওয়াজও আসে অথবা আর ওয়ার আসে, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটু বলি, অ্যান্ড এর ব্যবহার আছে রাইট ফর্ম ভার্বে তো একটু আলোচনা বেশি। আচ্ছা, আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? না স্যার। এখন ভাবে কিন্তু একটু আলোচনা বেশি, তো একটু সময় নিয়ে শুনতে হবে। আমি আলোচনা করতেছি, আর এটা হচ্ছে মাস্টারপিস টপিক, এটা জানতে পারলে বাকি টপিকস গুলো সহজ হবে। হ্যাঁ, তো একটু বলি যে এখানে যেগুলো আছে সব লাগবে না, তো এগুলো তো আমার বই থেকে নেওয়া হয়েছে, তো সব লাগবে না। আমি আপনাদেরকে একটু শর্টকাট করে দিই। তো কথা হচ্ছে যে আমরা হচ্ছে যদি বলি, একটু সবাই একটু যদি খাতা কলম থাকে লিখবেন, যে সেটা হচ্ছে বড় হাতের নেশা, NESA, NESA, গুণ দিবেন মাঝখানে, তারপর লিখবেন হচ্ছে BOT, বট। তো এই নেশাগুণ বট মানে কি? এন দ্বারা বোঝাচ্ছে নো, ই দ্বারা বোঝাচ্ছে এভরি, এস দ্বারা বোঝাচ্ছে সাম, এ দ্বারা বোঝাচ্ছে অ্যানি, আর বি দ্বারা বোঝাচ্ছে বডি, ও দ্বারা বোঝাচ্ছে আদার অথবা অন, আর টি দ্বারা বোঝাচ্ছে থিং। এখন গুণ করে দেন, এই নো দিয়ে ওই পাশের বডি রে গুণ করেন, আদার রে গুণ করেন, অনে গুণ করেন, থিংস এ গুণ করেন, তাহলে কি হবে? নো বডি, নো আদার, নো ওয়ান, নাথিং। আবার যদি ই দিয়ে আসে তাহলে এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এভরিওয়ান, এগুলো যদি যুক্ত করেন, তারপর সামবডি, সাম আদার, সামথিং, সামওয়ান, এ দিয়ে যদি করেন এনিবডি, এনি আদার, এনিওয়ান, এনিথিং। তো দেখেন এখানে 15-16টা ওয়ার্ড হয়ে গেছে। যদি এই ওয়ার্ড গুলো কোনো বাক্যের শুরুতে দেখেন, তো ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হবে, অবশ্যই এখানে বি ভার্ব ইউজ করা হবে। এগুলো যদি দেখেন কোনো এমসিকিউ শুরুতে আছে, প্রশ্নের শুরুতে আছে, তো নিচে খুঁজবেন যে ইজ ওয়াজ কোথায় আছে, ইজ ওয়াজ পাইলেই সেখানে দিয়ে দিবেন সেই ভার্বটা সঠিক। এই যে দেখেন এখানে যতগুলো ওয়ার্ড আসছে, এই যে 12 নম্বরটায় দেখেন যে এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, এটাকে সহজে মনে রাখার জন্য আমরা যেটা বলি যে নিশাগুণ বট, সেইভাবে আর কি হয়। তো 13 নম্বরটা একটু খেয়াল করবেন, বলছে নির্দিষ্ট দূরত্ব, ওজন বা অর্থ বা সময় বোঝালে সাবজেক্টিভ প্লুরাল হলেও পরবর্তীতে ভার্বে সিঙ্গুলার হয়। এক কথায় যদি দূরত্ব বোঝায় যে 10 মাইল, ওজন যদি বোঝায় 1 কেজি, অর্থ যদি বলায় যে $10, যদি বুঝি সময় বোঝায়, তো এই যে শব্দগুলো আছে এইগুলো যদি আপনার কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তারপরে বলতেছে দেখেন নিউজ, অর্থাৎ এইটা একটা আমি বলি যে ম্যাথমেটিক্স, ফিজিক্স, তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ, অর্থাৎ এক কথায় কোনো সাবজেক্টের নাম, আমাদের যতগুলো সাবজেক্ট আছে কোনো সাবজেক্টের নাম অথবা কোনো ডিপার্টমেন্টের নাম যদি আসে কোনো বাক্যের শুরুতে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। স্যার ইংরেজি ক্লাসের পিডিএফ দিবেন না? ইংরেজি ক্লাসের পিডিএফ তো দিব, কিন্তু এই পিডিএফ নিলে তো আপনারা মনে করেন হতাশ হয়ে যাবেন। কারণ হচ্ছে পিডিএফ এ দেখেন আপনার প্রচুর লেখা, এই লেখা যদি আমি বুঝাই না দিই, আপনারা যদি নিজেরা পড়ে পড়ে বুঝবেন না, কারণ এর ভিতরে একটার সাথে আরেকটা সংযোগ রয়েছে। ওই জন্য স্যারকে বলছিলাম পিডিএফটা দেন, তো স্যার বলছিল যে ওই যতটুকু লাগে ওইটা ওইটা স্ক্রিনশট দিয়ে দিও, আর আপনারা যদি বলেন তাহলে দিতে পারি, সমস্যা নেই। জি স্যার, দিয়ে দেন, যেটুকু সহজ মনে হবে ওইটুকুই পড়মনি। আচ্ছা ঠিক আছে, তাহলে পিডিএফটা দিয়ে দেবো আমি। তো এই রাইট ফর্ম ভার্বে, আচ্ছা আর একটু বলি যে আপনাদের কারো হচ্ছে ই সম্পর্কে জানা আছে কিনা, যে রাইট ফর্ম ই কন্ডিশন সম্পর্কে জানা আছে কিনা, কন্ডিশন। জি স্যার, কন্ডিশন সম্পর্কে জানা আছে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আচ্ছা, ফার্স্ট কন্ডিশন দিয়ে একটা উদাহরণ বলেন তো। স্যার ফার্স্ট কন্ডিশন দিয়ে হবে ইফ দ্বারা, পরে যায় স্যার প্রেজেন্ট, ফিউচার ইনডিফিনিট হবে ফার্স্ট কন্ডিশনে। আর আচ্ছা, একটা উদাহরণ বলেন, উদাহরণ বলেন। স্যার উদাহরণ যেমন ইফ ইউ, কি বলছেন? ইফ ইউ, স্যার এক্সাম্পল দিতে পারতেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চেষ্টা করছেন, এটাই অনেক। তো বলতেছি যে আমরা কিন্তু এখনো ফাইনাইট ভার্বের ভিতর আছি, নন ফাইনাইট ভার্বে কিন্তু যাইনি, তো এটা মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, নন ফাইনাইটে কিন্তু আলোচনা যায়নি। তো কথা হচ্ছে জি যে স্যার। এই, হ্যাঁ, আমরা দেখেন কন্ডিশনটা একটু আলোচনা করি। তো রাইট ফর্ম ভার্বে যে কন্ডিশনটা আছে,
সেই কন্ডিশন হচ্ছে 3 প্রকার, আবার অনেকে অনেকে বলে কন্ডিশন হচ্ছে 4 প্রকার। তো এই 4 প্রকার কেন বলে, আপনাদের এখানে একটা টপিকস আছে প্যারালিজম নামে একটা টপিকস আছে বা রিডিউন্সি। তো ওই প্যারালিজম বা রিডিউন্সিকে আপনার কন্ডিশনের একটা প্রকার জিরো কন্ডিশনটা ভাগ করা হয়েছে। তো সেখান থেকে একটু বলি যে আপনাকে যদি বলে যে কন্ডিশন আর স্বভাবে কন্ডিশন, তো কন্ডিশন হচ্ছে প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর একটা হচ্ছে থার্ড কন্ডিশন। ঠিক আছে, আমি একটু এইটা বলি যে ফার্স্ট কন্ডিশনের নিয়মটা হচ্ছে যে প্রথমে শুরুতে ইফ কন্ডিশন মূলক ওয়ার্ড হচ্ছে আপনার অনেকগুলা, তার থেকে বেশি প্রচলিত হয় ইফ, ইন কেস আর হচ্ছে হ্যাড। তো এইগুলো কোথায় থাকবে, একদম শুরুতে থাকবে। তো ফার্স্ট কন্ডিশনের নিয়মটা হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট, তারপর হচ্ছে আবারও সাবজেক্ট, তারপর হচ্ছে ক্যান অথবা শ্যাল অথবা মে অথবা উইল, যেটা ভাল লাগে সেটা নিবেন, প্লাস ভি অন প্লাস অবজেক্ট। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন ঠিক সেম, ভি টু জায়গায় ভি ওয়ান এর জায়গায় শুধু এই পাশে ভি ওয়ান এর জায়গায় ভি টু হবে, আর ওই পাশে যেখানে ক্যান হয়েছিল ওখানে কুড হবে। শ্যাল নিলে শুড দিবেন, উইল নিলে উড দিবেন, মে নিলে মাইট দিবেন। এই সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন হচ্ছে এই পাশে ভি টুর জায়গায় এখন হবে ভি থ্রি, আর ওখানে হবে কুড হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। এই যে কন্ডিশন। তো এই কন্ডিশন থেকেও আমাদের একটা প্রশ্ন আসতে পারে কিরকম, যে আমি এই পাশ দেখি, এই পাশে যদি ভি ওয়ান থাকে বুঝতে হবে এটা ফার্স্ট কন্ডিশন। আপনার যদি প্রথম অংশে যদি আপনার ভি টু থাকে তাহলে বুঝতে হবে এটা সেকেন্ড কন্ডিশন। প্রথম টুকে যদি আপনার ভি থ্রি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তো এই ক্ষেত্রে এইটা বুঝা ওপাশে আপনার ভার্ব দেওয়াই থাকবে। দেখবেন কি যে ভার্বের আগে যদি এভাবে ফার্স্ট কন্ডিশন হয় তাহলে দেখবেন যে ভার্বের আগে ক্যান দেওয়া আছে বা উইল দেওয়া আছে বা শ্যাল দেওয়া আছে বা মে দেওয়া আছে, ওইটা উত্তর। যদি দেখেন এই পাশে ভার্বটা ভি টু আছে তাহলে আপনি দেখবেন ওই পাশে যে ভার্বের সাথে কুড বা উড বা শুড বা মাইট দেওয়া আছে সেটা হচ্ছে আপনার উত্তর। তো এইভাবে করে থার্ড কন্ডিশনও করবেন। তো এইটা ছিল হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আপনার হালকা কিছু আর কি, যেটা আপনাদের একদম পরীক্ষা আসার মতো জিস্ট যতটুকু পরীক্ষা আসার মতো ততটুকু দিছি। আচ্ছা, এখন আমি কিন্তু নন ফাইনাইট ভার্ব আলোচনা করছিলাম না, তো সেক্ষেত্রে এখন একটু নন ফাইনাইট ভার্বটা আলোচনা করবো। ঠিক আছে, তো দেখেন নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বটা হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এই তিনটার সাথে কারো পরিচয় আছে কিনা, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপলের সাথে? হ্যাঁ আছে। জি স্যার আছে। আচ্ছা জি আচ্ছা, স্যার ইনফিনিটিভ আছে। মানে কি বুঝবেন বলেন তো একটু। 2 প্লাস ভার্ব 1। ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1। ভার্ব। আচ্ছা আচ্ছা, তুই তারা ভার্ব হবে না, বেয়ার ইনফিনিটিভ হবে না, বেয়ার ইনফিনিটিভ। স্যার বুঝি নাই। বলছি যে উইথাউট টু, টু ছাড়া কি ইনফিনিটিভ হয় না? তা তো বুঝি 2 দিয়ে, কিন্তু জানি না হয় কিনা। আচ্ছা আচ্ছা, যদি মনে করেন আপনাকে কেউ প্রশ্ন করে যে হোয়াট ইজ ডিফারেন্ট অফ ইনফিনিটিভ অ্যান্ড বেয়ার ইনফিনিটিভ, তো টু ছাড়াও আপনার ভিয়ন হয়, টু ছাড়া যখন ভিয়ন হবে তো তখন সেটাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ বলা হবে। ঠিক আছে, মূলত আপনাকে জি টু দিয়ে প্রশ্ন করবে। যদি মনে করেন আপনাদের একটু এবছর তো সব পরীক্ষায় অ্যাডমিশন, যেটা দেখতেছি অ্যাডমিশন বলেন, একাডেমিক বলেন, যে পরীক্ষায় হচ্ছে না কেন সব পরীক্ষায় একটু মানে কঠিন হচ্ছে, সব পরীক্ষা কঠিন হচ্ছে। না জানি আপনাদের পরীক্ষা কি হয়। তো এই জন্য আর কি যত একদম জিস্ট যেটা রয়েছে সেটাও আপনাদেরকে জানায় দিই যে কখন কি হয়ে যায়, কোনটা কি আইসে বসে কোনটা লাইগে বসে, এই জন্য আর কি। তো কথা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, টু ছাড়াও ভিয়ান হলে সেটা বলবেন বেয়ার ইনফিনিটিভ, আর টু সহ ভার হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, জিরান্ড এবং পার্টিসিপেলের ভিতর কেউ ডিফারেন্ট মানে পার্থক্য করতে পারবেন কিনা জিরান্ড এবং হ্যাঁ পার। পার্টিসিপেলের ভিতরে? আচ্ছা বলেন তো একজনের জিরান্ড কি জিনিস আর পার্টিসিপল কি জিনিস? ভার্ব 1 প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে সেটা জিরান্ড, আর ভার্ব 1 প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আপনার এই যে নন ফাইনাইট ভার্ব নিয়ে যতটুকু আলোচনা করলাম, ইনফিনিটিভ আর হচ্ছে আপনার পার্টিসিপল আর হচ্ছে জিরান্ড, তো এইটা নিয়েই হচ্ছে আপনার এই ভার্বটা গঠিত হয়েছে। ঠিক আছে, তো ভার্বটা গঠিত হলে তো আমি একটু বলি যে এই যে ইনফিনিটিভ এবং হচ্ছে যে আপনার জিরান্ড, এটা যদি কোনো বাক্যের দেখেন শুরুতে থাকে, একদম শুরুতে থাকে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। হ্যাঁ,